নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা লম্বকর্ণ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর, জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ, প্রত্যহ বৈকালে খালের ধারে হাওয়া খাইতে যান। 40 পার হইয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন, সেজন্য ডাক্তারের উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন। কিছুক্ষণ পায়চারি করিয়া বংশলোচন ক্লান্ত হইয়া খালের ধারে একটা ঢিপির ওপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 6:30 বাজিয়া গিয়াছে। জ্যৈষ্ঠ মাসের শেষ, শিলনে মনসুন পৌঁছিয়াছে। এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড়জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে বলিতেছে, ফিরিয়া দেখিলেন একটি ছাগল, বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের উপর কচি পটলের মতো দুটি শিং বাহির হইয়াছে। বয়স বেশি নয়, এখনও অজাতশশ্রু। বংশলোচন বলিলেন, আরে এটা কোথা থেকে এলো? কার পাঁঠা? কাকেও তো দেখছি না। ছাগল উত্তর দিল না, কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলিলেন, যা পালা, ভাগো ইহাসে। ছাগল পিছনের দুপায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল এবং সামনের দুপা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া রায়বাহাদুরকে ঢু মারিল। রায়বাহাদুর কৌতুক বোধ করিলেন, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটটি কাড়িয়া লইল। আহারান্তে বলিল, অর্থাৎ আর আছে? বংশলোচনের শিগার কেশে আর একটিমাত্র চুরুট ছিল, তিনি সেটি বাহির করিয়া দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ প্রকাশ পাইল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল। বংশলোচন বলিলেন, আর নেই, তুই এবার যা, আমি উঠি। ছাগল বিশ্বাস করিল না, পকেট তল্লাশ করিতে লাগিল। বংশলোচন নিরুপায় হইয়া চামড়ার সিগারেট কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন, না বিশ্বাস হয় এই দেখ বাপু। ছাগল এক লম্ফে সিগার কেস কাড়িয়া লইয়া চর্বণ আরম্ভ করিল। রায়বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন, শালা। অন্ধকার হইয়া আসিতেছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন গৃহাভিমুখে চলিলেন। ছাগল কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না। বংশলোচন বিব্রত হইলেন। কার ছাগল কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। নিকটে কোনো লোক নাই যে জিজ্ঞাসা করেন। ছাগলটাও নাছোড়বান্দা, তাড়াইলে যায় না। অগত্যা বাড়ি লইয়া যাওয়া ভিন্ন গত্যন্তর নাই। পথে যদি মালিকের সন্ধান পান ভালোই, নতুবা কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করিবেন। বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ লইলেন, কিন্তু কেহই ছাগলের রীতিবৃত্ত বলিতে পারিল না। অবশেষে তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই উহাকে প্রতিপালন করিবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করিয়া উঠিল। তাহার যে এখন পত্নীর সঙ্গে কলহ চলিতেছে, আজ 5 দিন হইল কথা বন্ধ। ইহাদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়। সামান্য একটা উপলক্ষ, 2-4টি নাতি তীক্ষ্ণ বাক্যবান, তারপর দিন কতক অহিংস অসহযোগ বাক্যালাপ বন্ধ,
পরিশেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন। এরকম প্রায়ই হয়, বিশেষ উদ্বেগের কারণ নাই। কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হইয়াছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয় নাই। আজ একে কলহ চলিতেছে, তার উপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকিবে না। একে মনসা, তাই ধুনার গন্ধ। চলিতে চলিতে রায়বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাগযুদ্ধ আরম্ভ করিলেন। একটা পাঁঠা পুষিবেন, তাতে কার কি বলিবার আছে? তার কি স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নাই? তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি। বেলেঘাটা রোডে তাহার প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম। 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। তাহার কিসের দুঃখ, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন। তিনি কাহারও তোয়াক্কা রাখেন না। বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাহাতে নিত্য বহু সংখ্যক রাজাউজির বধ হইয়া থাকে। লাট সাহেব সুরেন বাড়ুজ্যে মোহনবাগান, পরমার্থতত্ত্ব, প্রতিবেশী অধর বুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নূতন কুমির, কোনো প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। এই সূত্রে গতকল্য বংশলোচনের শ্যালক নগেন এবং দূর সম্পর্কের ভাগিনেয় উদয়ের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাহাদিগকে নিরস্ত করেন। বংশলোচনের বৈঠকখানা ঘরটি বেশ বড় ও সুসজ্জিত, অর্থাৎ অনেকগুলি ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। প্রথমেই নজরে পড়ে একটি কার্পেটে বোনা ছবি। কালো জমির উপর আসমানি রঙের বিড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বিড়ালটির এই দশা হইয়াছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা ক্যাট। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী। ইনি গৃহকর্ত্রী। ঘরের অপর দিকের দেওয়ালে একটি রাধাকৃষ্ণের তৈলচিত্র। কৃষ্ণ রাধাকে লইয়া কদমতলায় দাঁড়াইয়া আছেন। একটি প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে, কিন্তু রাধাকৃষ্ণের ভ্রুক্ষেপ নাই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ওঁকার মাত্র। তাছাড়া কতকগুলি মেমের ছবি আছে। তাদের অঙ্গে সিল্কের ব্রাহ্ম শাড়ি এবং মাথায় সুতার আলুলায়িত পরচুলা ময়দার কাই দিয়া আঁটিয়া দেওয়া হইয়াছে, কিন্তু ইহাতেও তাহাদের মুখে দুরন্ত মেম মেম ভাব ঢাকা পড়ে নাই, সেজন্য জোর করিয়া নাক বিধাইয়া দেওয়া হইয়াছে। ঘরের 2টি দেওয়াল আলমারিতে চিনেমাটির পুতুল এবং কাঁচের খেলনা ঠাসা। উপরের শুইবার ঘরের 4টি আলমারি বোঝাই হইয়া যাহা বাড়তি হইয়াছে, তাহাই নিচে স্থান পাইয়াছে। ইহা ভিন্ন আরও নানা প্রকার আসবাব, যথা রাজারানীর ছবি, রায়বাহাদুরের পরিচিত ও অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিল্টির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালম্যানাক, ঘড়ি, রায়বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দনপত্র ইত্যাদি আছে। আজ যথা সময়ে আড্ডা বসিয়াছে। বংশলোচন এখনো বেড়াইয়া ফেরেন নাই। তাহার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসির উপর তাকিয়া ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মহাশয় হুঁকা হাতে ঝিমাইতেছে। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওত পাতিয়া বসে আছে। একটা ছুতা পাইলেই পরস্পরকে আক্রমণ করিবে। আর চুপ করিয়া থাকিতে না পারিয়া উদয় বলিল, যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাজ শুদ্ধ হতে পারে না। তাহলে মেয়ে ছেলেদের মাপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে, তবে কি বলতে চাও বউ 8 ফুট লম্বা? নগেন বলিল, দেখ উদো, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাইনি। বাঘের কথা বলতে হয় বল। চাটুর্যে মহাশয় তন্দ্রা ছুটিয়া গেল। বলিলেন, আহা, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য জানোয়ার নেই?
এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন। বিনোদবাবু বলিলেন, বাহ, বেশ পাঁঠাটি তো, কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করিলেন। বিনোদ বলিলেন, বেওয়ারিশ মাল বেশি দিন ঘরে না রাখাই ভালো, সাবার করে ফেলো, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুজ্জে মশাই ছাগলের পেট টিপিয়া বলিলেন, দিব্যি পুরুষ্ট পাঁঠা, খাসা কালিয়া হবে। নগেন ছাগলের উরু টিপিয়া বলিল, হাঁড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলিল, ওহ, আমার বউ এসা গুলি কাবাব করতে জানে। নগেন ভ্রুকুটি করিয়া বলিল, উদ, আবার। বংশলোচন বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব। ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের সপ্তম বর্ষিয়া কন্যা টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটিয়া আসিল। ঘেন্টু বলিল, ও বাবা, আমি পাঁঠা খাব। পাঁঠার বংশলোচন বলিলেন, যা যা, শুনে শুনে কেবল খাই খাই শিখছেন। ঘেন্টু হাত পা ছুঁড়িয়া বলিল, হ্যাঁ, আমি মেটুলি খাব। টেপি বলিল, বাবা, আমি পাঁঠাকে পুষব, একটু লাল ফিতে দাও না। বংশলোচন বলিলেন, বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর নিয়ে খেলা করিস এখন। পাঁঠার নাম কি বলো না। বিনোদ বলিলেন, নামের ভাবনা কি, ভাসুরক, দধিমুখ, মসিপুচ্ছ, লম্বকর্ণ। চাটুজ্জে বলিলেন, লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, টেপু, তোর মা এখন কি করছে রে? এক্ষুনি তো কল ঘরে গেছে। ঠিক জানিস? তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তি। দেখ, ঝিকে বল, চট করে ঘোড়ার ভেজানো ছোলা চাটটি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ, বাড়ির ভেতরে নিয়ে যাসনি যেন। উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল। ছাগলের গলায় লাল ফিতা বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলিল, ও মা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে এসো। মানিনী মুখ মুছিতে মুছিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বলিলেন, মর, ওটাকে কি আনলে? দূর দূর। ও ঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার করে দে, ছাঁটা মার। টেবি বলিল, বারে, ওকে তো বাবা এনেছে, আমি পুষব। ঘেন্টু বলিল, ঘোড়া ঘোড়া খেলবো। মানিনী বলিলেন, খেলা বার করে দিচ্ছি, ভদ্রলোকে আবার ছাগল পোষে? বেরো বেরো, ও দরোয়ান, ও চুকন্দর সিং। হুজুর বলিয়া হাঁক দিয়া চুকন্দর সিং হাজির হইল। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাড়ি, পাকানো গোঁফ, জাঁকালো গলা এবং ততোধিক জাঁকালো নাম। ইহারই জোরে সে চোরটা এবং ডাকুর আক্রমণ হইতে দেউড়ি রক্ষা করে। অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায়বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকিয়া বাড়ির ভিতরে আসিলেন। গৃহিণী তাহার প্রতি দৃকপাত না করিয়া দারোয়ানকে বলিলেন, ছাগলটাকে আভি নিকাল দেও, একদম ফটকের বাইরে, নেই তো এক্ষুনি ছিষ্টি নোংরা করে গা। চুকন্দর বলিল, বহুত আচ্ছা। বংশলোচন পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দর সিং, এই বকরি গেটের বাইরে জায়গা তো তোমারা নকরি ভি জায়গা। চুকন্দর বলিল, বহুত আচ্ছা। মানিনী স্বামীর প্রতি একটি অগ্নিময় নয়নবাণ হানিয়া বলিলেন, হ্যালা টেপি হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল, গিলতে হবে না? থাকিস তুই ছাগল নিয়ে, কাল যাচ্ছি আমি হাটখোলায়। হাটখোলায় গৃহিণীর পিত্রালয়। বংশলোচন বলিলেন, টেপু, ঝিকে বলে দে, বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ,
ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কতক কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করিয়া গোসাঘর থাকিত। ক্রুদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় লইতেন, কিন্তু আর্যপুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তাহারা এক পত্নীর সহিত মতান্তর হইলে অপর এক পত্নীর দ্বারস্থ হইতেন। আজকাল খরচপত্র বাড়িয়া যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পাইয়াছে। এখন মেয়েদের ব্যবস্থা শুইবার ঘরের মেঝের উপর মাদুর, অথবা তেমন তেমন হইলে বাপের বাড়ি, আর ভদ্রলোকের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে একাকী শয়ন করিলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এজন্য ঘরের এক কোণে পিলসুজের উপর একটা রেড়ির তেলের প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালিলেন এবং একখানি গীতা লইয়া পড়িতে বসিলেন। এই গীতাটি তার দুঃসময়ের সম্বল। পত্নীর সহিত অসহযোগ হইলে তিনি এটি লইয়া নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন। কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিতে লাগিলেন, তিনি কি এমন অন্যায় কাজ করিয়াছেন যার জন্য মানিনী এরূপ ব্যবহার করেন? বাপের বাড়ি যাবেন, ইস ভারী তেজ! তিনি ফিরাইয়া আনিবার নামটি করিবেন না, যখন গরজ হইবে আপনিই ফিরিবে। গৃহিণী শখ করিয়া যেসব জঞ্জাল ঘরে পড়েন তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করেন। এই তো সেদিন 15টা জলচৌকি, 23টা বঁটি এবং 250 টাকার খাগড়াই বাসনা কেনা হইয়াছে, আর দোষ হইল কেবল ছাগলের বেলা। যত সব। বংশলোচন গীতাখানি সরাইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকাধ্বনি করিতে লাগিলেন। লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল। 2টা বর্মা চুরুট খাইয়া তাহার ঘুম চটিয়া গিয়াছে। রাত্রি 1টা আন্দাজ জোরে হাওয়া উঠিল। ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। বৈঠকখানা ঘর হইতে মিটমিটে আলো দেখা যাইতেছে। লম্বকর্ণ তাহার বন্ধন রজ্জু চিবাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করিল। আবার তাহার ক্ষুধা পাইয়াছে। ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া লইল। ফরাসের এক কোণে একগোছা খবরের কাগজ রহিয়াছে। চিবাইয়া দেখিল অত্যন্ত নীরস। অগত্যা সে গীতার 3 অধ্যায় উদরস্থ করিল। গীতা খাইয়া গলা শুকাইয়া গেল। একটা উঁচু তেপায়ের উপর 1 কুঁজা জল আছে, কিন্তু তাহা নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেড়ির তেল চাখিয়া দেখিল, বেশ সুস্বাদু। চকচক করিয়া সবটা খাইল। প্রদীপ নিবিল। বংশলোচন স্বপ্ন দেখিতেছেন সন্ধিস্থাপন হইয়া গিয়াছে। হঠাৎ পাশ ফিরিতে তাহার একটা নরম নরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হইল। নিদ্রা বিজড়িত স্বরে বলিলেন, কখন এলে? উত্তর পাইলেন, হুলস্থুল কাণ্ড। চোর চোর, বাঘ হ্যাঁ, এ চুকন্দর সিং, জলদি আও। নগেন, উদো, শিগগির আয়, মেরে ফেললে। চুকন্দর তার মুঙ্গেরি বন্দুকে বারুদ ভরিতে লাগিল। নগেন ও উদয় লাঠি, ছাতা, টেনিস ব্যাট যা পাইল তাই লইয়া ছুটিল। মানিনী ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন। বংশলোচন ক্রমেই প্রকৃতিস্থ হইলেন। লম্বকর্ণ 2-1 ঘা মার খাইয়া ব্যাবা করিতে লাগিল। বংশলোচন ভাবিলেন বাঘ বরঞ্চ ছিল ভালো। মানিনী ভাবিলেন ঠিক হয়েছে। ভোরবেলা বংশলোচন চুকন্দারকে পাড়ায় খোঁজ লইতে বলিলেন, কোনো ভালা আদমি ছাগল পুষিতে রাজি আছে কিনা। যে সে লোককে তিনি ছাগল দিবেন না, এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে, টাকার লোভে বেচিবে না, মাংসের লোভে মারিবে না। 8টা বাজিয়াছে। বংশলোচন বহির্বাটির বারান্দায় চেয়ারে বসিয়া আছেন। নাপিত কামাইয়া দিতেছে। বিনোদবাবু ও নগেন অমৃতবাজারে
ডালহাউসি ভার্সেস মোহনবাগান পড়িতেছেন। উদয় ল্যাংড়া আমের দর করিতেছে। এমন সময় চুকন্দার আসিয়া সেলাম করিয়া বলিল, লাটবাবু আয়। হ্যাঁ। তিনজন সহচরের সহিত লাটবাবু বারান্দায় আসিয়া নমস্কার করিলেন। তাহাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই প্রকার। ঘাড়ের চুল আমূল ছাঁটা, মাথার উপর পর্বতাকার তেড়ি, রগের কাছে দুগোছা চুল ফনা ধরিয়াছে, হাতে রিস্টওয়াচ, গায়ে আগুল ফলম্বিত পাতলা পাঞ্জাবি, তার ভিতর দিয়া গোলাপি গেঞ্জির আভা দেখা যাইতেছে, কানে অর্ধদগ্ধ সিগারেট। বংশলোচন বলিলেন, আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? লাটুবাবু বলিলেন, আমরা বেলেঘাটা কেরোসিন ব্যান্ড, ব্যান্ডমাস্টার লটবল্লন্দি, লোকে লাটুবাবু বলে ডাকে। শুনলাম আপনি একটি পাঁঠা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে এসেছি। বিনোদ বলিলেন, আপনারা বুঝি ক্যানিস্তারা বাজান? ক্যানিস্তারা কি মশাই, দস্তুর মতো কলসাট। এই ইনি লবিন লিওগি ক্র্যারিওনেট, এই লরহরি লাগ ফুলট, এই লবকুমার লন্দন বেয়লা। তাছাড়া কর্লেট, পিকলু, হারমোনিয়াম, ঢোল, করতাল সব নিয়ে 19 জন আছি। বর্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা কাজ করি। ছোট সাহেবের সেদিন বিয়ে হলো, ফিস্টি দিলে আমরা বাজালুম। সাহেব খুশি হয়ে টাইটেল দিলে কেরাসিন ব্যান্ড। দেখুন, আমার একটি ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু আমরা হলেও 19টি প্রাণী, একটা পাঁটায় কি হবে মশাই? কি বলো হে লরহরি? নরহরি বলিল, লস্যি লস্যি। বংশলোচন বলিলেন, আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটিকে আপনি যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারতেও পারবেন না। এ যে আপনি নতুন কথা বলছেন মশাই, ভদ্রলোকে কখনো ছাগল পোষে? নরহরি বলিল, পাটিও লয় যে দুধ দেবে। নবীন বলিল, পাখি লয় যে পড়বে। নবকুমার বলিল, ভেড়া লয় যে কম্বল হবে। সে যাই হোক, বাজে কথা বলবার আমার সময় নেই। নেবেন কি না বলুন। লাটুবাবু ঘাড় চুলকাইতে লাগিলেন। নরহরি বলিলেন, লিয়ে লাও হে লাটুবাবু, লিয়ে লাও। ভদ্রলোক বলছেন অত করে, কিন্তু মনে থাকে যেন বেচতে পারবে না, কাটতেও পারবে না। সে আপনি ভাববেন না, লাটুলন্দির কথা লচ্চর নেই। লম্বকর্ণকে লইয়া বেলেঘাটা কেরাসিন ব্যান্ড চলিয়া গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বলিলেন, ব্যাটাদের নিয়ে ভরসা হচ্ছে না। বিনোদ আশ্বাস দিয়ে বলিলেন, ভেবো না হে, তোমার পাঁঠা গন্ধর্বলোকে বাস করবে, ফাঁকে পড়লুম আমরা। সন্ধ্যার আড্ডা বসিয়াছে, আজও বাঘের গল্প চলিতেছে। চাটুর্যে মহাশয় বলিতেছেন, সেটা তোমাদের ভুল ধারণা। বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের, আরশোলা হতে যেমন কাঁচপোকা। আজই তোমরা ডারউইন শিখেছ, আমাদেরও সব ছেলেবেলা থেকেই জানা আছে। আমাদের রায়বাহাদুর ছাগলটা বিদেয় করে খুব ভালো কাজ করেছেন। কেটে খেয়ে ফেলতেন তো কথাই ছিল না, কিন্তু বাড়িতে রেখে বাড়তে দেওয়া। বংশলোচন একখানি নূতন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতেছেন। নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো, অর্থাৎ কিনা আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয়। অজ নিত্য, অজ কিনা ছাগলং, ছাগলটা যখন বিদায় হইয়াছে তখন আজ সন্ধি স্থাপনা হইলেও হইতে পারে। বিনোদ বংশলোচনকে বলিলেন, হে কৌন্তেয়, তুমি শ্রী ভগবানকে একটু থামিয়ে রেখে একবার চাটুর্যে মশাইয়ের কথাটা শোনো, মনে বল পাবে। উদয় বলিল, আমি সেবার যখন সিমলে যাই। মিছে কথা বলিস নি উদো, তোর দৌড় আমার জানা আছে, লিলুয়া অবধি। বাহ, আমার দাদা শ্বশুর যে সিমলে থাকতেন, বউ তো সেখানেই বড় হয়, তাই তো রং অত।
খবরদার উদো। চাটুর্যমশাই বলিলেন, যা বলছিলুম শোনো, আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ভুটে। বেটা খেয়ে খেয়ে হলো ইয়া লাশ, ইয়া শিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি, পাঁঠার কালিয়া, এইসব। আঁচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললুম, দেখছো কি চরণ, এক্ষুনি ছাগলটাকে বিদেয় করো, বাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তার পরদিন থেকে ভুটে নিরুদ্দেশ। খোঁজ খোঁজ কোথা গেল। 1 বছর পরে মশাই সেই ছাগল সোঁদর বনে পাওয়া গেল। শিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ। আর তার ওপর দেখা দিয়েছে মশাই আঁজি আঁজি ডোরা ডোরা। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে বললে হালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটুবাবু আয় হ্যাঁ। সপরিষদ লাটুবাবু প্রবেশ করিলেন। লম্বকর্ণও সঙ্গে আছে। বিনোদ বলিলেন, কি ব্যান্ডমাস্টার, আবার কি মনে করে? লাটুবাবুর আর সে লাবণ্য নাই। চুল উস্কো খুস্কো, চোখ বসিয়া গিয়াছে, জামা ছিঁড়িয়া গিয়াছে। সজল নয়নে হাউমাউ করিয়া বলিলেন, সর্বনাশ হয়েছে মশাই, ধনে প্রাণে মেরেছে। ও। নরহরি বলিলেন, আহ করো কি লাটুবাবু, একটু স্থির হও। হুজুর যখন রয়েছেন তখন একটা বিহিত করবেনি। বংশলোচন ভীত হইয়া বলিলেন, কি হয়েছে, ব্যাপার কি? মশাই, ওই পাঁঠাটা। চাটুর্যে বলিলেন, বলেছিলুম কি না? লাটু বলিল, ঢোলের চামড়া কেটেছে, বেলা তাঁত খেয়েছে, হারমোনিয়ার চাবি সমস্ত চিবিয়ে খেয়েছে, আর আর আমার পাঞ্জাবির পকেট কেটে 90 টাকার লোট। ও। নরহরি বলিল, গিলে ফেলেছে? পাঁঠা নয় হুজুর, সাক্ষাৎ শয়তান। সর্বস্ব গেছে লাটুর, প্রাণটি কেবল আপনার ভরসা এখনো ধুকফুক করছে। বংশলোচন বলিলেন, ফ্যাসাদে ফেললে দেখছি। নরহরি বলিল, দোহাই হুজুর, লাটুর দশাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায়। বংশলোচন ভাবিয়া বলিলেন, একটা জোলাপ দিলে হয় না? লাটুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, মশাই, এই কি আপনার বিবেচনা হলো? মরছি টাকার শোকে, আর আপনি বলছেন জোলাপ খেতে? আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলছি। নরহরি বলিল, হায় হায় হুজুর, এখনো ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোট তো লোট, বেলার তাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ার চাবি, মায়ে স্টিলের করতাল। বিনোদ বলিল, লাটুবাবুর মাথাটি কেবল আস্ত রেখেছে। বংশলোচন বলিলেন, যা হবার তা তো হয়েছে। এখন বিনোদ, তুমি একটা খেসারত ঠিক করে দাও, বেচারার লোকসান যাতে না হয়, আমার ওপর বেশি জুলুমও না হয়। ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে। অনেক দরদস্তুরের পর 100 টাকায় রফা হইল। বংশলোচন বেশি কষাকষি করিতে দিলেন না। লাটুবাবুর দল টাকা লইয়া চলিয়া গেল। লম্বকর্ণ ফিরিয়াছে শুনিয়া টেপি ছুটিয়া আসিল। বিনোদ বলিলেন, ও টেপুরানি, শিগগির গিয়ে তোমার মাকে বলো, কাল আমরা এখানে খাবো, লুচি, পোলাও, মাংস। বাবার মাংস খায় না। বলো কি? হ্যাঁ হে বংশু, প্রেমটা 1 পাঁঠা থেকে 200 পাঁঠায় পৌঁছেছে নাকি? আচ্ছা, তুমি না খাও, আমরা আছি। যাও তো টেপু, মাকে বলো সব জোগাড় করতে। সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। বংশলোচন ধমক দিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই,
তুই সব জানিস, যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। বারে, আমি বুঝি টের পাই না? তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরও 200 টাকা চাই, তোমাকে বলে না কেন? থাম থাম, বকিস নি। বিনোদ বলিল, হে রায়বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো। আরে এতদিন তো সব মিটে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বেটা ঘরবেদি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন? খেতে না পারো বিদে করে দাও, জলে বাস করো, কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখি কাল যা হয় করা যাবে। এ রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করিলেন। ছাগলটা আস্তাবলে বাঁধা ছিল, উপদ্রব করিবার সুবিধা পায় নাই। পরদিন বৈকাল 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইয়া একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন কেহ তাকে লক্ষ্য করিতেছে কিনা। গৃহিণী ও ছেলেমেয়েরা উপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত। চুকন্দর সিং তার ঘরে বসিয়া আটা সানিতেছে। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ি সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্প করিতেছে। বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগল লইয়া আস্তে আস্তে বাহির হইলেন। পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয়, সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়া গলি খুঁজির ভিতর দিয়া চলিলেন। পথে এক ঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন। ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জনশূন্য খালধারে পৌঁছিলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দেবেন। যেখানে পাইয়াছিলেন আবার সেইখানেই ছাড়িয়া দিবেন, যা থাকে তার কপালে। যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খাইতে দিলেন। পকেট হইতে এক টুকরো কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন, এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারায় আবার সেইখানেই ছাড়িয়া দিলাম। আল্লাহ কালী যিশুর দিব্য, ইহাকে কেহ মারিবেন না। লেখার পর কাগজ ভাঁজ করিয়া ছোট টিনের কৌটায় ভরিয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বুলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত। দূরে আসিয়াও বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিতে লাগিলেন। লম্বকর্ণ আহার শেষ করিয়া এদিক ওদিক চাহিতেছে। যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাৎধাবন করিবে। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন জোরে জোরে চলিতে লাগিলেন। আর পারা যায় না, হাঁপ ধরিতেছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসিয়া পড়িলেন। লম্বকর্ণকে আর দেখা যায় না। এইবার তাহার মুক্তি। আর কিছুদিন দেরি করিলে জড়ভরতের অবস্থা হইত। এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়া তিনি নাকাল হইয়াছেন। গৃহিণী তাহার উপর মর্মান্তিক রুষ্ট। আত্মীয় স্বজন তাহাকে খাইবার জন্য হাঁ করিয়া আছে। তিনি একা কাহাতক সামলাইবেন? হায় রে সত্যযুগ! যখন শিবিরাজা শরণাগত কপতের জন্য প্রাণ দিতে গিয়াছিলেন, মহিষীর ক্রোধ, সভাসদবর্গের বেয়াদপি কিছুই তাহাকে ভোগ করিতে হয় নাই। দ্রুম দুন্দুর দূর, আকাশে কে ঢ্যাঁটরা পিটিতেছে। বংশলোচন চমকিত হইয়া উপরে চাহিয়া দেখিলেন, অন্তরিক্ষের গম্বুজে এক পোঁচ সীসা রঙের অস্তর মাখাইয়া দিয়াছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পলাইতেছে। সমস্ত চুপ, গাছের পাতাটি নড়িতেছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হইয়া গিয়াছে। বংশলোচন উঠিলেন, কিন্তু আবার বসিয়া পড়িলেন। জোরে হাঁটার ফলে তার বুক ধরফর করিতেছিল। সহসা আকাশ চিরখাইয়া ফাটিয়া গেল। এক ঝলক বিদ্যুৎ, কড়কড় করাত। ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল। ঈশান কোণ হইতে একটা ঝাপসা পর্দা তাড়া করিয়া আসিতেছে। তাহার পিছনে যা কিছু সমস্ত মুছিয়া গিয়াছে।
সামনেও আর দেরি নাই। ওই এলো, ওই এলো। গাছপালা শিহরিয়া উঠিল। লম্বা লম্বা তালগাছগুলো প্রবল বেগে মাথা নাড়িয়া আপত্তি জানাইল। কাকের দল আর্তনাদ করিয়া উড়িবার চেষ্টা করিল, কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল। প্রচণ্ড ঝড়, প্রচণ্ডতর বৃষ্টি, যেন এই নগণ্য উইঢিপি এই ক্ষুদ্র কলিকাতা শহরকে ডুবাইবার জন্য স্বর্গে ৩৩ কোটি দেবতা সার বাঁধিয়া বড় বড় ভৃঙ্গার হইতে তোড়ে জল ঢালিতেছেন। মোটা নিরেট জলধারা, তাহার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা, সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়াছে। মান ইজ্জত কাপড় চোপড় সবই গিয়াছে। এখন প্রাণটা রক্ষা পাইলে হয়। হাড়ে হতভাগা ছাগল কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত ২০ কোটি ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটা নারকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল। রাশি রাশি সরিষার ফুল, জগৎ লুপ্ত। তুমি নাই, আমি নাই, বংশলোচন সংজ্ঞা হারাইয়াছেন। বৃষ্টি থামিয়াছে, কিন্তু এখনও শোঁ করিয়া হাওয়া চলিতেছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা ২-৪টে মিটমিটে তারার লণ্ঠন লইয়া নিচের অবস্থা তদারক করিতেছেন। বংশলোচন কর্দম শয্যায় শুইয়া ধীরে ধীরে সংজ্ঞালাভ করিলেন। তিনি কে? রায় বাহাদুর। কোথায়? খালের নিকট। ও কিসের শব্দ? সোনা ব্যাঙ। তার নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে। ছাগলটা? মানুষের স্বর কানে আসিতেছে। কে তাকে ডাকিতেছে? মামা, জামাইবাবু, বংশু, আছো? হজুর! অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছে। জনকতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত ঘুরিতেছে এবং তাহাকে ডাকিতেছে। একটি পরিচিত নারী কণ্ঠে ক্রন্দন ধ্বনি উঠিল। রায়বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন, এই যে আমি এখানে আছি, ভয় নেই। মানিনী বলিলেন, আজ আর দোতলায় উঠে কাজ নেই। ও ঝি, এই বৈঠকখানা ঘরেই বড় করে বিছানা করে দে তো। আর দেখ, আমার বালিশটাও দিয়ে যা। ও কি, সে হবে না। এই গরম লুচি কখানি খেতেই হবে। মাথা খাও। তোমার সেই বোতলটায় কি আছে, তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেব নাকি? বংশলোচন লাফাইয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ, ওটা আবার এসেছে। নিয়ে আয় তো লাঠিটা। মানিনী বলিলেন, আহা, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাইতেই তোমায় ফিরে পেলুম। ওহ হরি মধুসূদন! লম্বকর্ণ বাড়িতেই রহিয়া গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তাহার আধ হাত দাড়ি গজাইল। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না। তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনী লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়াছেন। তাহার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাহাকে বিদ্রূপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়। নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে, অর্থাৎ যত ইচ্ছা হয় বকিয়া যাও, আমিও সব গ্রাহ্য করি না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।